দ্বিতীয় বর্ষের ছাত্রীরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমরা বলেছিলাম যে আজকে থেকে আমরা রিভিশন ক্লাস শুরু করব। অর্থাৎ আমার যতদূর মনে পড়ে যে আমাদের দুইটা পেপার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই পড়া হয়ে গেছে। তবে আমার একটুখানি সন্দেহ আছে যে ফার্স্ট পেপারের একদম শেষ অধ্যায়টা প্রতীক ও সংকেত, প্রতীকের যে চ্যাপ্টারটা, সেটা আমার হয়েছে কি না আমি আসলে মনে করতে পারছি না। তোমরা যদি আমাকে জানাও তাহলে আমার সুবিধা হয়, আর তাহলে আমি ওইটা আবার পড়িয়ে দেবো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আমাদের কথা মতো যথারীতি আমরা করি, আজকে থেকে রিভিশন ক্লাস শুরু করে দিই। আর ফাঁকে আমি ওইটা আবার পড়িয়ে দেবো তোমাদেরকে। যদি পড়ানো হয় তো হলোই, রিভিশন হবে, তা না হলে নতুন করে আমি আবার প্রতীকের চ্যাপ্টারটা তোমাদেরকে পড়িয়ে দিব। তাহলে আজকে আমরা দ্বিতীয় পত্র থেকে রিভিশন ক্লাস শুরু করব। দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। এটা আমাদের পড়া হয়ে গেছে, আমরা পরীক্ষাও দিয়েছি কয়েকবার। তারপরেও আমি দ্রুত তোমাদেরকে এই চ্যাপ্টারটা পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সংজ্ঞা শব্দটার সাথে তো আমরা সবাই পরিচিত, তাই না? ছোটোবেলা থেকে যখন থেকে আমরা পড়াশোনা করছি, তখন থেকে আমাদের কি করতে হয়, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন বিষয়ে আমাদের কি করতে হয়, প্রথমেই যেটা শিখতে হয় সেটা হচ্ছে সংজ্ঞা। কাজে সংজ্ঞা শব্দটা আমাদের কাছে অপরিচিত নয়, কিন্তু আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে সংজ্ঞা নয়, সংজ্ঞা কিভাবে দিতে হয়। অর্থাৎ আমরা সারা জীবন শুধু সংজ্ঞা মুখস্থ করেছি, সংজ্ঞা শব্দটা আমরা শুনেছি, জেনেছি। আর আজকে আমরা যেটা পড়বো যুক্তিবিদ্যায়, সেটা হচ্ছে এই সংজ্ঞা কিভাবে দিতে হয়, ঠিক আছে? তাহলে যৌক্তিক সংজ্ঞায় আমরা মেইনলি যেগুলো পড়বো সেটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা কাকে বলে, যৌক্তিক সংজ্ঞা দেওয়ার নিয়মগুলো। আর এর সাথে আরেকটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে সংজ্ঞা ও বর্ণনার মধ্যে পার্থক্য। তাহলে আমি চেষ্টা করব এই দুইটা বিষয় আজকে তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিতে। তাহলে আমরা প্রথমেই যাই, তোমার হচ্ছে যৌক্তিক সংজ্ঞা কাকে বলে। কোনো পদের পরিপূর্ণ জ্ঞাতার্থের বিবৃতিকে যৌক্তিক সংজ্ঞা বলে। অর্থাৎ একটি পদের যে জ্ঞাতার্থ থাকে, সেই জ্ঞাতার্থের পূর্ণ উল্লেখ বা বিবৃতি হচ্ছে সংজ্ঞা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি তোমাদের মনে আছে নাকি যে জ্ঞাতার্থ কাকে বলে, মনে পড়ছে কিছু? আচ্ছা, জ্ঞাতার্থ হচ্ছে, আমরা জানি মানুষের অনেকগুলো গুণ থাকে বিভিন্ন ধরনের, তার মধ্যে গুণগুলোকে যদি আমরা বিধেয়ক হিসাবে যদি আমরা এর গুণগুলোকে দেখানোর চেষ্টা করি, তাহলে এখানে আছে হচ্ছে তোমার জ্ঞাতার্থ, লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। জ্ঞাতার্থ হচ্ছে কোনো পদের সাধারণ ও আবশ্যিক গুণ, অর্থাৎ যে গুণটি ওই পদের সবার ক্ষেত্রে থাকে এবং অবশ্যই থাকে। জ্ঞাতার্থের আরেকটা নামই হচ্ছে লক্ষণ, অর্থাৎ লক্ষণ বলতে সাধারণত জ্ঞাতার্থকে বা জ্ঞাতার্থের অংশকে বোঝায়। আর উপলক্ষণ, এটা হচ্ছে আরেক ধরনের গুণ, যেটা মানুষের মধ্যে যে জ্ঞাতার্থের উপস্থিতি আছে, সেই জ্ঞাতার্থ নয় কিন্তু জ্ঞাতার্থ থেকে বের হয়ে আসে, এই ধরনের গুণগুলোকে বলা হয় উপলক্ষণ। মানুষের জ্ঞাতার্থ হচ্ছে বুদ্ধিবৃত্তি আর জীববৃত্তি। এই বুদ্ধিবৃত্তি থেকে বা জীববৃত্তি থেকে যে গুণগুলো বের হয়ে আসে সেগুলোকে বলা হয় উপলক্ষণ। এগুলো তোমাদের আগেই পড়া আছে, তাই না? আর অবান্তর লক্ষণ হচ্ছে যে গুণগুলো জ্ঞাতার্থও নয়, এমনকি জ্ঞাতার্থের অংশও নয়, তারপরে ব্যক্তি বা শ্রেণীর মধ্যে কম বেশি উপস্থিতি দেখা যায়, সেগুলোকে বলা হয় অবান্তর লক্ষণ। আচ্ছা, তাহলে সংজ্ঞায় কি বলা হয়েছে, সংজ্ঞায় কি করতে হবে? শুধু পূর্ণ জ্ঞাতার্থ উল্লেখ করতে হবে, তাহলেই কোনো পদের যৌক্তিক সংজ্ঞা দেয়া হয়ে যাবে। তা আমরা সংজ্ঞার নিয়ম পড়ার আগে আমরা একটু সংজ্ঞার বর্ণনার মধ্যে যে পার্থক্য সেটা একটু পড়ে নিই। আচ্ছা, তো সংজ্ঞা কাকে বলে সেটা তো আমরা জেনে নিলাম। তো দেখা যায় যে সব পদের যে জ্ঞাতার্থ থাকবে এমন কিন্তু নয়, অনেক পদ আছে যেগুলোর জ্ঞাতার্থ থাকে না। এখন কথা হলো, যদি জ্ঞাতার্থ না থাকে তাহলে তো সংজ্ঞা দেয়া যাবে না। আর যদি বিষয়ের সংজ্ঞা দেয়া না যায় তাহলে কি হবে? তাহলে হয়তো মনে হতে পারে যে তাহলে আমি বিষয় সম্পর্কে কিভাবে জ্ঞান অর্জন করব, বিষয়টা সম্পর্কে আমি কিভাবে ধারণা নিব, কিভাবে জানবো, কিভাবে বুঝবো, কারণ এত সংজ্ঞায় দেয়া যাচ্ছে না। সেই সমস্ত ক্ষেত্রে যে পদের সংজ্ঞা দেয়া যায় না, সেই সমস্ত পদের কি দেওয়া হয়? বর্ণনা দেওয়া হয়।
ঠিক আছে? তাহলে যে সমস্ত পদের সংজ্ঞা দেওয়া যায় না সেই সমস্ত পদের কি দিতে হয়? বর্ণনা দিতে হয়। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সংজ্ঞা ও বর্ণনার মধ্যে কিছু পার্থক্য দেখার চেষ্টা করব। সংজ্ঞা ও বর্ণনার মধ্যে যে পার্থক্য, প্রথম পার্থক্যটা হচ্ছে সংজ্ঞায় উল্লেখ করতে হয় পূর্ণ জ্ঞাতার্থ, আর বর্ণনায় জ্ঞাতার্থ উল্লেখ থাকতে পারে, এর সাথে উপলক্ষণ, অবান্তর লক্ষণ এগুলোর উল্লেখও থাকতে পারে। এরপরে হচ্ছে তোমার সংজ্ঞাটা হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া, এর অর্থ স্পষ্ট বা এর প্রক্রিয়াটা সুনির্দিষ্ট। পক্ষান্তরে বর্ণনা হচ্ছে লৌকিক প্রক্রিয়া, এটা ব্যক্তি তার নিজের জ্ঞান, বুদ্ধি, অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রদান করে থাকে। কিন্তু সংজ্ঞা দিতে হয় এর সম্পূর্ণ অর্থ, বৈশিষ্ট্য সমস্ত কিছু সুস্পষ্টভাবে বুঝে নিয়ে সুনির্দিষ্টভাবে, এজন্য এটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। এরপরে আমরা আসি যে সব পদের, আমরা আগেই জেনেছি 3 নম্বর পার্থক্য হচ্ছে সব পদের সংজ্ঞা দেয়া যায় না, কিন্তু সব পদের বর্ণনা দেয়া যায়। ঠিক আছে? আচ্ছা, 4 নম্বরটা হচ্ছে সংজ্ঞা হচ্ছে একটি জটিল প্রক্রিয়া, কারণ বিষয় সম্পর্কে যদি আমাদের সুস্পষ্ট জ্ঞান না থাকে, পরিপূর্ণ জ্ঞান না থাকে, তাহলে আমরা সংজ্ঞা দিতে পারবো না। এই ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে ওই পদের জ্ঞাতার্থ কোনটা সেটা বের করতে হয়, ওই পদ কোন জাতির অন্তর্গত সেটা জানতে হয়, তারপরে সংজ্ঞা দিতে হয়। সেজন্য এটি একটি জটিল প্রক্রিয়া। পক্ষান্তরে বর্ণনা হচ্ছে একটি সরল সহজ প্রক্রিয়া, কারণ এখানে ব্যক্তি যা দেখে শুধু সেগুলি উল্লেখ করলেই তোমার বর্ণনা দেয়া হয়ে যায়। যেমন ধরো আমি একটা উদাহরণ দেই, যে আমরা যদি মানুষ পদের সংজ্ঞা দিই তাহলে বলতে হবে মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এটা হচ্ছে সংজ্ঞা। কিন্তু যদি বর্ণনা দিতে যাই তাহলে আমরা এরকম করে বলতে পারি যে মানুষ হচ্ছে যার একটি মাথা আছে, 2টা হাত আছে, 2টা পা আছে, 2টা চোখ আছে, 2টা কান আছে, নাক, এইভাবে যদি আমরা বলি তাহলে সেটা হবে বর্ণনা। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, সংজ্ঞা দিতে হলে আমাদের কি করতে হয়েছে? মানুষের জ্ঞাতার্থটা উল্লেখ করতে হয়েছে এবং সে যে প্রাণী জাতির অন্তর্ভুক্ত সেটাও বলতে হয়েছে। কাজে এটি একটি জটিল প্রক্রিয়া। পক্ষান্তরে বর্ণনায় আমরা ঠিক যা দেখেছি শুধু সেগুলোই উল্লেখ করেছি, এজন্য এটি হচ্ছে সহজ সরল প্রক্রিয়া। এরপরে হচ্ছে সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে কিছু বিধিবদ্ধ নিয়ম আছে, সেই নিয়ম অনুসারেই পদের সংজ্ঞা দিতে হয় নির্দিষ্ট নিয়মগুলোর আলোকে। পক্ষান্তরে বর্ণনার জন্য এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নাই, ব্যক্তি তার নিজের ইচ্ছা মতো কী করতে পারবে? পদের বর্ণনা দিতে পারবে। এরপরে হচ্ছে যেহেতু সংজ্ঞার জন্য সংজ্ঞা দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে, আমরা জানি যে যেখানে নিয়মের কথা উল্লেখ থাকে সেখানে এর সাথে সাথে যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে সেই নিয়ম যদি ভঙ্গ হয় তাহলে কি হবে? আমরা এই পার্থক্যটা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে সংজ্ঞা যদি নিয়ম ভঙ্গ হয় তাহলে সেখানে অনুপপত্তি বা ত্রুটি দেখা দিবে। পক্ষান্তরে লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে বা বর্ণনার ক্ষেত্রে, ব্যাখ্যা বলছি না, বর্ণনার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এখানে কোনো অনুপপত্তি ঘটার সম্ভাবনা নেই, ব্যক্তি তার নিজস্ব বুদ্ধি বিবেচনায় স্বাধীনভাবে বর্ণনা দিতে পারবে। আচ্ছা, এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে সংজ্ঞা শুধুমাত্র সদর্থক হয়, কেননা সংজ্ঞায় কি করতে হয়? আমরা আগে যেটা বলেছিলাম পূর্ণ জ্ঞাতার্থের উল্লেখ। জ্ঞাতার্থ হচ্ছে সাধারণ ও আবশ্যিক গুণ, তাহলে এটা এমন একটা গুণ যেটার উপস্থিতি অর্থাৎ কি আছে সেটা বলতে হয়, পূর্ণ জ্ঞাতার্থ উল্লেখ করতে হয়, কোন গুণটা আছে সেটা বলতে হয়, সেজন্য সংজ্ঞা হচ্ছে সদর্থক। পক্ষান্তরে বর্ণনা সদর্থকও হতে পারে, নয়ার্থকও হতে পারে, উভয়ই হতে পারে। এরপর আমরা সর্বশেষে যেটা বলবো সেটা হচ্ছে সংজ্ঞা হচ্ছে একটি সার্বজনীন প্রক্রিয়া। যখন কোনো পদের সংজ্ঞা দেয়া হয় সেটি সার্বজনীন রূপ পায়, অর্থাৎ দেশ, কাল, পাত্রভেদে এটি অভিন্ন থাকে, একই রকম থাকে। কিন্তু বর্ণনা কি হয়? দেশ, কাল, পাত্রভেদে ভিন্ন হয়ে থাকে, এটি সার্বজনীন নয়।
তুমি নিজেই খেয়াল করবে, তুমি কোনো একটা ঘটনা যদি 2-3 জনকে দেখে আসতে বলো এবং আলাদা আলাদা করে যদি এদের বক্তব্যগুলো শুনো, তাহলে দেখবে যে কারোটার সাথে কারোটার কিছু মিল আছে, কিছু অমিল আছে, একটু পার্থক্য থাকবেই, যে যার যার মতো করে বলবে। কাজে বর্ণনা কি হয় না, কখনো সার্বজনীন হয় না, এটা দেশ কাল পাত্রভেদে ভিন্ন হয়। তাহলে আমরা মোটামুটি 8টার মতো পার্থক্য দেখলাম। যদি এটা আমরা পরীক্ষার প্রশ্নের মধ্যে পাই, তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা হয়তো 8টা লিখব না, এইগুলোর থেকে যেটা তোমার কাছে সহজ মনে হবে এরকম 4টা-5টা লিখলেই চলবে, সর্বোচ্চ 5টা। ঠিক আছে? খুব একটা কঠিন কিছু না, এগুলো তোমাদের জানা, পুরনো পড়া, তাই না? আমরা শুধু একটু ঝালাই করে নিচ্ছি। তো চলো আমরা এবার চলে যাই তোমার যৌক্তিক সংজ্ঞার নিয়মগুলোকে। খুব দ্রুত আমি পড়ানোর চেষ্টা করব। আচ্ছা, যৌক্তিক সংজ্ঞার প্রথম যে নিয়ম সেটা হচ্ছে, সংজ্ঞায় কি করতে হবে, পূর্ণ জ্ঞাতার্থের উল্লেখ করতে হবে, এর চাইতে বেশিও না, এর চাইতে কমও না। যদি আমরা পূর্ণ জ্ঞাতার্থের অতিরিক্ত কোনো গুণের উল্লেখ করি তাহলেও ত্রুটি বা দোষ হবে, যদি যা আছে তার থেকে কম উল্লেখ করি তাহলেও দোষ বা ত্রুটি হবে। এই দোষ বা ত্রুটি ভুল করার কারণে মোট 4টি হবে। 4টির মধ্যে 3টি হবে অতিরিক্ত বলার জন্য, আর 1টি হবে কম বলার জন্য। আচ্ছা, আমরা এখন দেখি কোন 3টা অতিরিক্ত বলার জন্য। প্রথম যেটা, সেটা হচ্ছে যদি আমরা জ্ঞাতার্থ ছাড়াও অতিরিক্ত গুণ উল্লেখ করি, আর অতিরিক্ত গুণটা যদি হয় উপলক্ষণ, তাহলে এটাকে বলা হবে বাহুল্য সংজ্ঞাদোষ। এই ত্রুটির নাম হচ্ছে বাহুল্য সংজ্ঞাদোষ। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন ও বিচার শক্তি সম্পন্ন প্রাণী, তাহলে এটি হবে বাহুল্য, কারণ এখানে বিচার শক্তি সম্পন্নটা হচ্ছে উপলক্ষণ এবং এটি অতিরিক্ত বলা হয়েছে। এরপরে আমরা যাই, যদি আমরা আরেকটা ভুল করি, অর্থাৎ সংজ্ঞায় যদি জ্ঞাতার্থের অতিরিক্ত গুণ উল্লেখ করা হয় এবং অতিরিক্ত গুণটি যদি হয় তোমার অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, তাহলে সংজ্ঞায় যে ত্রুটি হবে এই ত্রুটির নাম হচ্ছে অবান্তর লক্ষণজনিত অনুপপত্তি। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন ও হাস্যপ্রিয় প্রাণী, এখানে হাস্যপ্রিয়টা হচ্ছে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। 3 নাম্বারটা হচ্ছে, আবারও আমরা যদি জ্ঞাতার্থের অতিরিক্ত গুণ উল্লেখ করি এবং গুণটি যদি হয় বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, তাহলে সংজ্ঞায় যে দোষ হবে এই দোষের নাম হচ্ছে অব্যাপক সংজ্ঞা দোষ। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন ও শিক্ষিত প্রাণী, এখানে শিক্ষা যে গুণটা জুড়ে দেওয়া হয়েছে এই গুণটা মানুষের মধ্যে কয়েকজনের ক্ষেত্রে প্রযোজ্য, সবার ক্ষেত্রে নয়, সেজন্য এখানে অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। এবার আমরা আসি, যদি আমরা এই 3টা আমাদের ত্রুটি হয়েছিল বেশি বলার জন্য, এখন আমরা 4 নম্বর যে ত্রুটিটার কথা বলবো এটি ঘটবে যথার্থের চাইতে যদি আমি কম গুণের উল্লেখ করি। যেমন ধরো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন ও জীববৃত্তি সম্পন্ন প্রাণী, এখানে আমরা যদি বুদ্ধিবৃত্তিটাকে ড্রপ করি, যদি শুধু এরকম সংজ্ঞা দেয় যে মানুষ হয় জীববৃত্তি সম্পন্ন প্রাণী, তাহলে বুদ্ধিবৃত্তিটাকে বাদ দেওয়া হলো, অর্থাৎ কম উল্লেখ করা হলো, যা ছিল তার চাইতে কম। তাহলে যে ত্রুটিটা হবে এই ত্রুটিটার নাম হচ্ছে অতি ব্যাপক। কেননা যখন আমি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, যখন আমি বুদ্ধিবৃত্তি সম্পন্ন ও জীববৃত্তি সম্পন্ন প্রাণী বলছি, তখন মানুষের সংখ্যা পৃথিবীতে যা বুঝায়, যখন আমি শুধু বলছি যে মানুষ হয় জীববৃত্তি সম্পন্ন প্রাণী, তখন মানুষ কিন্তু আর মানুষের পর্যায়ে থাকছে না, সে প্রাণীর পর্যায়ে চলে যাচ্ছে, কারণ আমি বুদ্ধিবৃত্তি গুণটা উল্লেখ করি নাই, শুধু জীববৃত্তি বলেছি, সেই জন্য এর সংখ্যাটা কি হবে, বেড়ে যাবে। এই জন্য এই ত্রুটির নাম হচ্ছে অতি ব্যাপক সংজ্ঞাদোষ। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা 2 নাম্বার নিয়মে চলে যাই। সংজ্ঞা যে শব্দগুলো আমরা ব্যবহার করব, কোনো পদের সংজ্ঞা দিতে যে আমরা যে শব্দগুলো ব্যবহার করব সেই শব্দগুলোকে স্পষ্ট হতে হবে, সহজ হতে হবে, কোনো দুর্বোধ্য বা রূপক শব্দ ব্যবহার করা যাবে না। অর্থাৎ সংজ্ঞা দিতে যে আমরা যদি রূপক শব্দ ব্যবহার করি, যেমন ধরো আমরা যদি এরকম বলি যে শিশুটি হয়
চাঁদের মতো সুন্দর। শিশুটি হয় চাঁদের মতো সুন্দর। এখানে আমরা একটা উপমা ব্যবহার করেছি, একটা রূপক শব্দ ব্যবহার করেছি। চাঁদকে যেহেতু আমরা সুন্দর বলি, সেই সুন্দরটা বোঝানোর জন্য আমরা শিশুটাকে সেই ধরনের উচ্চতার সৌন্দর্য বোঝানোর জন্য আমরা এই শব্দটা ব্যবহার করছি। কিন্তু এই রূপক শব্দ ব্যবহারের ফলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যারা এটা বুঝবে তারা এটার অর্থটা ধরতে পারবে, যারা এই উপমাটা বুঝবে না তারা এর অর্থটা ধরতে পারবে না। তাহলে এটা সার্বজনীন রূপ পাবে না। এটা যারা যারা বুঝতে পারবে শুধু তাদের জন্য প্রযোজ্য, যারা বুঝতে পারবে না তারা এর ভিন্ন ভিন্ন অর্থ করতে পারে। সেই জন্য বলা হয়েছে রূপক শব্দ ব্যবহার করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে রূপক শব্দ যদি আমরা ব্যবহার করেই ফেলি তাহলেও কি হবে? ত্রুটি হবে। আর এই ত্রুটির নাম হচ্ছে রূপক সংজ্ঞাদোষ। ঠিক আছে? তাহলে এই ত্রুটির নাম হচ্ছে রূপক সংজ্ঞাদোষ। আর যদি আমরা আরেকটা কথা বলা হয়েছে যে যদি আমরা কঠিন কঠিন শব্দ ব্যবহার করি, রূপক শব্দ ব্যবহার হয়তো করলাম না, কিন্তু আমি কঠিন কঠিন শব্দ বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করলাম, তাহলেও কি হবে? দোষ বা ত্রুটি হবে। আর এই ত্রুটির নাম হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞা দোষ। এখন দেখো তোমরা যে আমরা যে ধরনের শব্দ ব্যবহার করছি সেই ধরনের শব্দ দিয়েই কিন্তু ত্রুটিগুলো হচ্ছে। রূপক শব্দ ব্যবহার করলে রূপক সংজ্ঞা দোষ হচ্ছে, দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে দুর্বোধ্য সংজ্ঞা দোষ হচ্ছে। আচ্ছা, আমরা একটা দুর্বোধ্য সংজ্ঞার মধ্যে যাই। যেমন আমরা যদি বলি যে যে দুর্মূল্য কোলাহল, সঙ্গীত হয় দুর্মূল্য কোলাহল। সঙ্গীত শব্দটা আমাদের কাছে শুনতে বুঝতে যতটা সহজ ছিল, যখনই আমরা এর সংজ্ঞায় বললাম দুর্মূল্য কোলাহল, কোলাহল মানে চিৎকার চেঁচামেচি, এবং সেটা আবার দুর্মূল্য, তাহলে এই সংজ্ঞাটাকে চট করে সবার পক্ষে বোঝা সম্ভব যে দুর্মূল্য? আমরা যদি কাউকে যে প্রশ্ন করি দুর্মূল্য কোলাহল কি, সঙ্গীতটা যদি বাদ দিয়ে শুধু যদি জিজ্ঞেস করি যে দুর্মূল্য কোলাহল কি, তাহলে সবাই কি চট করে বলতে পারবে যে সঙ্গীত? না, কারণ এটা বুঝতে সমস্যা হবে। এখানে কঠিন ও দুর্বোধ্য শব্দ ব্যবহার করা হয়েছে, এটা করা যাবে না। তাহলে সংজ্ঞা কি হতে হবে? সহজ, সরল এবং সুস্পষ্ট। ঠিক আছে? আচ্ছা, আমরা এরপরে চলে যাই যে সংজ্ঞায় আরেকটা শব্দ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, সেটা হচ্ছে সমর্থক বা প্রতিশব্দ। যে শব্দের সংজ্ঞা দেওয়া হবে আমরা যেন সেই শব্দ বা তার সমর্থক শব্দ ব্যবহার না করি। যদি ব্যবহার করি তাহলেও দোষ হবে। আর এই দোষের নাম হচ্ছে চক্রক সংজ্ঞা দোষ। যেমন আমরা মানুষের সংজ্ঞা দিতে যে এটা তো বলতে পারবো না মানুষ হয় মানুষ, এটা বললে হবে? কিংবা মানুষ হয় মনুষ্য জাতীয় জীব, এটা বললেও হবে না, কিছুই বোঝা যাবে না আসলে মানুষ বলতে আমি কি বুঝাচ্ছি। গাছের সংজ্ঞা দিতে যে আমরা যদি বলি গাছ হয় উদ্ভিদ, প্রশ্ন করবে উদ্ভিদ কি, আমি যদি এর উত্তর আবার বলি উদ্ভিদ হয় গাছ, তাহলেও এটা আসলে ঠিক হবে না, কারণ গাছের আরেকটি প্রতিশব্দ হচ্ছে উদ্ভিদ। কাজে একই শব্দ দিয়ে সংজ্ঞা দেয়া যাবে না। আর আমরা যদি এই চেষ্টা করি তাহলে কি হবে? একটু আগে বললাম চক্রক সংজ্ঞাদোষ। চক্রক মানে একই জায়গায় ফিরে আসা, সংজ্ঞা মানে হচ্ছে নতুন জ্ঞান অর্জন করা, নতুন কিছু জানা, সামনের দিকে এগোনো। কিন্তু আমরা যখনই বলবো গাছ হয় উদ্ভিদ, তখন আমরা দেখব যে আমরা গাছের জ্ঞান অর্জন করতে যেখানে শুরু করেছিলাম সেখানেই আবার ফেরত আসলাম। কিংবা যদি বলি মানুষ হয় মনুষ্য জাতীয় জীব, তাহলে যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই ফেরত আসলাম, নতুন কিছু হলো না। এই জন্য এর নাম হচ্ছে, এই অনুপপত্তির নাম হচ্ছে চক্রক সংজ্ঞা দোষ বা চক্রক অনুপপত্তি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যে সংজ্ঞাটার দিকে যাচ্ছি সেটা হচ্ছে যে সংজ্ঞা সবসময় কি হতে হবে? সদর্থক হতে হবে। অর্থাৎ কি গুণ আছে, পদের মধ্যে কোন গুণটি আছে সেটা বলতে হবে, কোন গুণটি নেই সেটা বলা যাবে না। কেননা সংজ্ঞার উদ্দেশ্য বা সংজ্ঞায় আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে কি করতে হবে? পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে। উল্লেখ করা মানে কি আছে সেটা বলা, উপস্থিতিটা বলা। ঠিক আছে? সেই জন্য সংজ্ঞা সবসময় কি হবে? সদর্থক হবে, নয়ার্থক করা
যাবে না। ঠিক আছে? আমরা এরকম বলবো না যে সুখ হয় কি, সুখ হয় দুঃখের অভাব, অর্থাৎ যেখানে দুঃখ নেই, এভাবে বলা যাবে না। ঠিক আছে? আচ্ছা, যদি আমরা নয়ার্থক শব্দ দিয়ে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি তাহলে কি হবে? অনুপপত্তি হবে বা দোষ হবে। আর এই দোষের নাম হচ্ছে নয়ার্থক বা নেতিবাচক সংজ্ঞা দোষ। এখন আমরা 5 নাম্বার বা সর্বশেষ নিয়মটির কথা উল্লেখ করছি। সর্বশেষ নিয়মে বলা হয়েছে কোনো পদের সংজ্ঞা দিতে যে এমন কোনো সংজ্ঞা দেওয়া যাবে না যাতে করে সংজ্ঞেয় পদের সংখ্যা বেড়ে যায় কিংবা কমে যায়, বরং সংজ্ঞাটা হবে এরকম যাতে সংজ্ঞা এবং সংজ্ঞেয় পদের বা যে সংজ্ঞাটা দেয়া হলো তাদের সংখ্যা যেন সমব্যাপক হয়। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এখানে মানুষের সংখ্যা এবং বুদ্ধিবৃত্তি জীবের সংখ্যা হচ্ছে সমান, কেননা মানুষের সংজ্ঞাই হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। কিন্তু আমরা যদি সংজ্ঞা দিতে যেয়ে বলি যে মানুষ হয় জীব, তাহলে কিন্তু মানুষের চাইতে মানুষ পদের যে সংখ্যা ছিল সংজ্ঞার কারণে এর সংখ্যা বেড়ে যাবে, কারণ মানুষকে আমরা শুধু জীব বলেছি, মানুষের চাইতে জীবের সংখ্যা বেশি, কাজেই এখানে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটবে। কিংবা আমরা যদি সংজ্ঞা দিতে দিয়ে যদি এরকম করে বলে ফেলি যে মানুষ হয় সভ্য প্রাণী, তাহলে কি হবে? এর সংখ্যা কমে যাবে, কারণ মানুষের চাইতে সভ্য প্রাণীর সংখ্যা হচ্ছে কম, কারণ এখানে অসভ্য প্রাণীরাও বা অসভ্য মানুষও রয়ে গেছে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? সংখ্যা কমে যাচ্ছে। এই ক্ষেত্রে যে অনুপপত্তিটা ঘটবে সেটার নাম হচ্ছে অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে সম্পর্কে পড়া। আমরা এটা পড়ে নিলাম, এটা আমাদের আগেই পড়া ছিল। আমরা আগামী ক্লাসে যৌক্তিক বিভাগটা পড়ব। ঠিক আছে? আর তোমাদের যদি অন্য কোনো চাহিদা থাকে বা অন্য কোনোভাবে তোমরা কোনো কিছু পড়তে চাও বা জানতে চাও, সেটা তোমরা আমাকে জানাতে পারো অথবা তোমরা ইনচার্জকেও জানাতে পারো। সেটা আমার কাছে যদি আসে তাহলে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের চাহিদা অনুযায়ী তোমরা আসলে রিভিশনটা কীভাবে দিতে চাচ্ছ আমি সেভাবে তোমাদের পড়ানোর চেষ্টা করব। আমি আপাতত আমার মতো করে শুরু করে দিয়েছি। এর ফাঁকে আর যদি এরকমও হয় যে কোনো চ্যাপ্টার তোমাদের আসলে দরকার নাই, তোমরা যদি মনে করো যে না ওই চ্যাপ্টারটা একদম সহজ, আমাদের ওটা রিভিশন না দিলেও চলবে, বরং অমুক চ্যাপ্টারটা আমাদেরকে আরেকটু ভালো করে বুঝিয়ে দিলে ভালো হতো, সেই ধরনের কোনো মতামত যদি থাকে তোমরা ইনচার্জের মাধ্যমে আমাকে জানাতে পারো। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করছি খুব অচিরেই বোধহয় তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে। আশা করছি হয়তো বা ফেব্রুয়ারিতেই হতে পারে, সেটা এখন আসলে আমরা পুরোপুরিভাবে জানি না। তবে তোমাদের সাথে দেখা হোক এটা আমরাও চাই, তোমরাও নিশ্চয়ই চাও, তাই না? ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।